অধিকারী খুব ভালো জায়গায় নজর দিয়েছেন। মাননীয় অমিত শাহ কিছুদিন আগেই তুমি জানো যে উত্তরবঙ্গে এসে তিনি শিলিগুড়িতে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন, বাংলার বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করেছেন। অজিত ডোভাল তিনি বিগত কয়েক বছরের মধ্যে 5 থেকে 7 বার এসে ঘুরে গেছেন। RN রবিকে তো আর এমনি এমনি পাঠানো হয়নি রাজ্যপাল। এর আগে যতগুলি রাজ্যপাল এসেছেন প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু RN রবি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন ইন্টেলিজেন্সের কর্তা। ফলে যে পশ্চিমবঙ্গের এই অঞ্চলের যে নিরাপত্তা, এটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার খুবই উদ্বিগ্ন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ডেলি থেকে পঙ্কজদা। জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত আরো একবার। আজকে পঙ্কজদার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গতকালকেও আপনারা দেখেছেন রানা রাউফ নামে একজন পাকিস্তানি এজেন্ট ধরা পড়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ফোর্ট উইলিয়ামের ছক তার কাছে ছিল, নকশা তৈরি করছিল, পেট্রোপোল সীমান্তে BSF বর্ডার সিকিউরিটি ফোর্সের গতিবিধির সে ওপরে নজর রাখছিল। এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে একটা হামলার ছকের পরিকল্পনা নিয়েছিল দুজন, তারাও গ্রেপ্তার হয়েছে। তো এই যে একের পর এক আমরা দেখছি পাকিস্তানি এজেন্ট গ্রেপ্তার হচ্ছে, সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে, এদের পশ্চিমবঙ্গে ঘাঁটি এতদিন ধরে ছিল। এরা তো কালকে বা পরশু আসেনি, দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছিল, পরিকল্পনা করছিল। এর আগে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে আমরা সবাই দেখেছি ওদের জন্য কতটা সুরক্ষিত জায়গা ছিল পশ্চিমবঙ্গে, একেবারে স্বর্গরাজ্য বললেই চলে। তো কাশ্মীরেও এতটা মনে হয় ওরা সুরক্ষিত মনে করে না নিজেদেরকে, যতটা পশ্চিমবঙ্গে এসে মনে করে। আজকে তারা সবাই গ্রেপ্তার হচ্ছে, একের পর এক আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে। তো এদের পশ্চিমবঙ্গে কি কাজ, পশ্চিমবঙ্গে কেন এই ধরনের মানে পাকিস্তানি এজেন্টদের ঘাঁটি? আসলে গোটা ব্যাপারটাই হচ্ছে দিবাকর, দেখো একটা রাজনৈতিক আশ্রয়ের ব্যাপার থাকে। এই সমস্ত দুষ্কৃতী কোন অঞ্চলে গিয়ে বাস করবে? এরা যদি বিজেপি শাসিত রাজ্যে থাকে, ধরো যোগী আদিত্যনাথের রাজ্যে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়ে যাবে, কারণ গোটা নেটওয়ার্ক এদের উপরে নজর রাখবে প্রশাসনের। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি চাষ করেছেন এতদিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সব থেকে খারাপ কাজ করেছেন এতদিন, সেটা হচ্ছে মমতার পুলিশ জানতো না এমনটা নয়, আমি আবারও বলছি, মমতার পুলিশ সবটাই জানতো, সবটাই নজর রাখতো। কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই তারা এই ধরনের এলিমেন্টকে ধরতে যেত, তখনই প্রশাসনিক একটা চাপ আসতো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ববি হাকিমের মতো মানুষ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ইদ্রিস আলীর মতো মানুষ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সিদ্দিকুল্লাহর মতন বিচ্ছিন্নতাবাদী মানসিকতার লোক আছে। তো মমতাও যদি কখনো একবারও যদি ভাবতো যে জাতির স্বার্থে ধরি, তো শওকত মোল্লা এরা সব ছিল, এরা যে ধরনের একটা মানে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করতো পশ্চিমবঙ্গে, তাতে মমতাকেও অনেক সময় হার মানতে হতো। বা সত্যি কথা বলতে মমতাও এইগুলোকে মদতই দিয়েছে। তিনি নিজেই বলেছেন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, শুক্রবার হলে মাথা গরম হয়ে যায়, এই ধরনের মানসিকতার পরিচয় তিনি দিয়েছেন। স্বাভাবিকভাবে এরা পশ্চিমবঙ্গকে এতদিন সেফ হেভেন বানিয়ে রেখেছিল। এরা পশ্চিমবঙ্গে একটাই শেষ বড় ঘটনা ঘটিয়েছিল, সেটা হচ্ছে মার্কিন দূতাবাসে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের দর্শকরা সকলে জানেন। তারপর এরা বুঝতে পেরেছে যে এই জায়গাটাকে নড়াচড়া করা যাবে না, এই জায়গাটাকে সেফ হেভেন বানিয়ে রাখতে হবে। এখান থেকে পাকিস্তানি যত স্পাই আছে তারা এই জায়গায় বসবাস করে এখান থেকে অপারেট করতো। তুমি যেমনটা বললে, মিডিয়াতেও যেমনটা দেখা যাচ্ছে যে এই ধৃত ব্যক্তি রানা রউফ, যার নাম পাকিস্তানি, এর বিষয়টা আমরা মিডিয়াতে পড়েছি যে এরা বিভিন্ন সেনাবাহিনীর গতিবিধি রাখছিল। তাহলে ভেবে দেখো, মাত্র 2 মাস হয়েছে, 2 মাসে 2 জন পাকিস্তানি এজেন্ট বা পাকিস্তানি এজেন্টদের হয়ে কাজ করতো এরকম ব্যক্তি ধরা পড়ছে। তাহলে এই শেষ 15 বছরে বা বামেদের 34 বছরে কত মানুষ, কত ধরনের ইনফরমেশন পাকিস্তানে পৌঁছেছে, বা বাংলাদেশের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, জেএমবির মতো সংগঠন, তাদেরকে কিভাবে তারা ইনফরমেশন পাঠিয়েছে। তাহলে ভারতের কত ইনফরমেশন লিক হয়েছে। এবং যে রাজনৈতিক দলগুলো সব দেখেও চোখ বন্ধ করেছিল, ইনক্লুডিং বামফ্রন্ট, ইনক্লুডিং কংগ্রেস, ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, তাদের বিচার হওয়ার কি দরকার নেই? তারাও তো এর সঙ্গে সমানভাবে অভিযুক্ত যে তারা সবকিছু জেনে বুঝেও চুপচাপ রয়েছেন। আজকে বিরাটি থেকেই পাকিস্তানি নাগরিক গত বছর ধরা পড়েছিল SIR এর সময়। যদি SIR না হতো তাহলে সেই পাকিস্তানি নাগরিক ধরাই পড়তো না, নাম এই মুহূর্তে মনে পড়ছে না। সবাই আমরা জানি যে বিরাটি থেকে পাকিস্তানি নাগরিক ধরা পড়েছিল এবং তার কি ছক ছিল, ধরা পড়েছিল। এরকম বহু মানুষ ধরা পড়েছেন। আজাদ মল্লিক, সেইটা আমি পুরো বিষয়টা করেছি, ইনফরমেশন কালেক্ট করা, অপারেশন করা,
আমার কাছে খবর ছিল, তারপরে সেই ইনফরমেশন আমি দিয়েছিলাম ইন্টেলিজেন্স ব্যুরোকে, তারপরে তার উপরে নজর রাখা হচ্ছিল দীর্ঘদিন ধরে, তার গতিবিধি, সে কোথায় কোথায় যাচ্ছে। তো আমি বারবার টাচে ছিলাম যে এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না, তো আমাকে আশ্বস্ত করেছে যে র্যাডারে রয়েছে। তারপরে একদিন দেখি ঘপ করে তুলে নিয়েছে। না আসলে হয় কি, ধরো আমিও জানতাম না যে ও হ্যাঁ, পাকিস্তানি, হ্যাঁ। আমি জানতাম যে জাল আধার কার্ড জাল তৈরি আধার কার্ড, করছে, পাসপোর্ট তৈরি করছে, এইসব চক্রের সঙ্গে জড়িত। সে যে পাকিস্তানি এটা আমি জানতাম না। এটা যখন গ্রেপ্তার হলো, যখন জিজ্ঞাসাবাদ হলো, তদন্ত হলো, বেরিয়ে আসলো, তখন জানতে পারলাম। আমার প্রশ্ন হচ্ছে, এদের জোরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 12টা বাজিয়ে দেবো 1 মিনিটের মধ্যে? একদম এই জায়গাতেই আমি আসছি। সেন্ট্রাল আইবির সঙ্গে আমিও কিছু কিছু সেন্ট্রাল আইবি অফিসারের সাথে, আমি নাম বলছি না, সময়কাল বলছি না, কাজ করেছি বিভিন্ন ইস্যুতে। তো আমার যে অভিজ্ঞতা হচ্ছে যে তারা সবকিছু জানার পরেও গোটা নেটওয়ার্কটাকে বোঝার চেষ্টা করেন, ওর সঙ্গে কার কার যোগসূত্র রয়েছে এটা জানার চেষ্টা করেন। ওরা পুলিশের মতো না যে কোনো কেস হলো ধরে নিলাম, তারপর পিটান দিয়ে তার কাছ থেকে তথ্য বার করলাম। ওরা পিটানি না দিয়ে ওরা ওদের যে ছক রয়েছে সেটাকে ওদের নেটওয়ার্কের মাধ্যমে বোঝার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে এইভাবে এদেরকে ধরা হচ্ছে। তো এখন আরো এই ধরনের মানুষ ধরা পড়বেন, হয়তো দেখা যাবে এদের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলেরও লিঙ্ক থাকলেও থাকতে পারে। আমি আবারও বলছি, কারণ রাজনৈতিক দলের লিঙ্ক মানে খুব বেশি অস্বাভাবিক কিছু না, অন্তত তৃণমূল কংগ্রেসে। কারণ আমরা দেখেছি সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরান, তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি জমিয়তে উলেমায়ে হিন্দ বলে যে সংগঠনটা আছে তার মাথায় পশ্চিমবঙ্গে বসে আছেন, তিনি যে ধরনের ভারত বিরোধী ছক করেন, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে এদের তো লিঙ্ক থাকতেই পারে কোনো না কোনো ভাবে। ফলে আমরা বাংলা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়েছিলাম এতদিন, এখন সেই স্তূপটাকে পরিষ্কার করার কাজ চলছে। এবং শুভেন্দু অধিকারী খুব ভালো জায়গায় নজর দিয়েছেন। মাননীয় অমিত শাহ কিছুদিন আগেই, তুমি জানো যে উত্তরবঙ্গে এসে তিনি শিলিগুড়িতে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন, বাংলার বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করেছেন। অজিত ডোভাল, তিনি বিগত কয়েক বছরের মধ্যে 5 থেকে 7 বার এসে ঘুরে গেছেন। RN রবিকে তো আর এমনি এমনি পাঠানো হয়নি রাজ্যপাল। এর আগে যতগুলি রাজ্যপাল এসেছেন প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু RN রবি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন ইন্টেলিজেন্সের কর্তা। ফলে যে পশ্চিমবঙ্গের এই অঞ্চলের যে নিরাপত্তা, এটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার খুবই উদ্বিগ্ন। তৃণমূলকে কি চাইলে, এটাই বিজেপির প্রথম এজেন্ডা ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল যে পশ্চিমবঙ্গের নিরাপত্তা। কারণ বাংলাদেশের এই যে সীমান্ত আমাদের রয়েছে 2000 কিলোমিটারের বেশি, এই সীমান্তকে পুরোপুরি সুরক্ষিত করা। প্রথমেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে ফার্স্ট যেটা কাজ করেছে, একেবারে প্রথম যেটা কাজ করেছে, বিএসএফ কে জমি দেওয়া। বর্ডার সুরক্ষিত করতে হবে, তার কাটার বেড়া দিতে হবে, কোথাও তার কাটা ছাড়া বর্ডার থাকবে না, এই কাজটা করেছে একেবারে প্রথমে। তো এটা কি অনেক দিন ধরেই নজরে ছিল, মানে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, আমাদেরকে যে কোনো ভাবেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে, নাহলে পশ্চিমবঙ্গ থেকে এই বিচ্ছিন্নতাবাদী পুরো এই পাকিস্তানি এজেন্টরা ঢুকে যা যা করছে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এই জায়গাটাতে আমি আসছিলাম, সেটা হচ্ছে যে বিজেপিও বুঝেছে কোনো না কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করছেন এটা দেশের জন্য ক্ষতিকারক সিদ্ধ হচ্ছে। 2021-এ গিয়ে বিজেপি চাইলে ক্ষমতায় আসতে পারতো না, 24-এ কি বিজেপি চাইলে আরো ভালো রেজাল্ট করতে পারতো না? কোথাও না কোথাও একটা নেগলিজেন্সি, পলিটিক্যাল নেগলিজেন্সির কথা বলছি, কেউ ভুল বুঝবেন না, পলিটিক্যাল নেগলিজেন্সি কোথাও না কোথাও ছিল এই রাজ্যকে কেন্দ্র করে। এর আগেও বামেদের সময়ও সেই পলিটিক্যাল নেগলিজেন্সি ছিল যখন কংগ্রেস ক্ষমতায় ছিল। বিজেপি এসে বুঝেছে যে পলিটিক্যাল নেগলিজেন্সির ফলে এই পশ্চিমবঙ্গটা হয়তো আগামী দিনের কেরল বা হয়তো আগামী দিনের কাশ্মীরে পরিণত হয়ে যেতে পারে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কেরল শব্দটা এই কারণে বললাম কারণ হিউজ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে কেরলের মতোই। কেরলে তো কনভার্সনের মাধ্যমে হয়েছে, আর এখানে একেবারে অনুপ্রবেশের মাধ্যমে হয়েছে। তো সেই জায়গায় বিজেপি বুঝে এবার সর্বশক্তি দিয়ে, সর্বশক্তি বলতে গেলে যা যা বোঝায় সবকিছু আমি আর খুলে বলছি না, সমস্ত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে বিজেপি এটাকে কার্যত উদ্ধার করেছে। আমি বলবো, দখল শব্দটা আমি ব্যবহার করছি না। এইবার যদি বিজেপি এখানে ক্ষমতায় না আসতো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যদি না হতেন, এবং এখন যে কাজগুলো হচ্ছে তলায় তলায়, সব কাজ হয়তো আপনি জানতেও পারবো না, সেইগুলো যদি না হতো, তাহলে যেভাবে বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা কাশ্মীর স্বাধীন হওয়ার পরিকল্পনা করছে, হয়তো এই পশ্চিমবঙ্গ ভারত থেকে স্বাধীন হওয়ার একটা পরিকল্পনা করতো, যে ধরনের এলিমেন্টরা এখানকার মন্ত্রী হয়ে বসেছিলেন। একদম। আর একটা বিষয় যেটা আমার প্রশ্ন তোমার কাছে থাকবে, ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পরে আমরা এই গতি দেখতে পাচ্ছি। এর আগে যখন তৃণমূলের সরকার ছিল বা তার আগে যখন বামের সরকার ছিল 34 বছর, কেন্দ্রের একরকম কথা ছিল, রাজ্যের একরকম কথা ছিল।
কেন্দ্রের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তারা পুলিশের সঙ্গে যখন সম্পর্ক করতো, পুলিশ কোনো রকম সহযোগিতা করতো না। এখন এই যে দুটো সরকার, কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার, তাদের মধ্যে যে সম্পর্ক, দুজন একে অপরকে সঙ্গে নিয়ে কাজ করছে, একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করছে, তথ্য শেয়ার করছে, একে অপরকে সঙ্গে নিয়ে অপারেশন করছে, একসাথে কাজ করে এই রানা রাউফের মতো পাকিস্তানি এজেন্টদেরকে গ্রেপ্তার করছে। এটা কি ডবল ইঞ্জিনের সরকার না হলে সম্ভব হতো কোনোদিন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা এত ভালোভাবে কাজ করতে পারতো এই রাজ্যে? কখনোই সম্ভব হতো না, কারণ দুটো রাজনৈতিক দল যদি ভিন্ন মেরুর হয়, দুজনের মধ্যে যদি বোঝাপড়ার অভাব থাকে, পলিটিক্যাল বোঝাপড়া, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবে। সব রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল খারাপ আমি এটা বলবো না, কারণ বিজু জনতা দলের মতন কিছু দল আছে যারা সবসময় মনে করে যে রাজ্যের উন্নয়নের জন্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতাও করতে হয়, একটু নিজেদের পলিটিক্যাল ক্ষতিপূরণও যদি করতে হয় বা ক্ষতি স্বীকারও করে নিতে হয়, তাহলেও তারা করে। কিন্তু কিছু রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মতন রাজনৈতিক দল তো ভারতবর্ষে তো রয়েছে, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশ বিক্রি করতেও পিছোপা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সে কোনো নীতি, রাজনীতি যেটাকে আমরা বলি, রাজার নীতি বা রাজ্যের নীতি বা রাষ্ট্রের নীতি, উনি কোনো নীতি মানেন না। ওনার কাছে একটাই নীতি ছিল, ক্ষমতায় যেন তেন প্রকারেণ টিকে থাকতে হবে, না হলে নিজের দলের লোককে উনি থাপ্পড় মারেন, উনি যেভাবে গতিবিধি করছিলেন। তো একটা পাগল শাসক, নীরব শাসকের মতো নিয়ে হয়ে গেছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্ষমতাটাই আসল কথা, একদম ক্ষমতাটাই আসল কথা। আর আমাদের এই পূর্বের নর্থ ইস্টের জিওগ্রাফিটাও বুঝতে হবে। একদম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে নিয়ে একদম মিজোরাম, নাগাল্যান্ড অব্দি গোটা এই অঞ্চলের জিওগ্রাফিটা যদি আমরা বুঝি, তাহলে দেখবো আমরা ওই শিলিগুড়ি করিডোর, এটাই আমাদের ভারতের সাথে কানেক্ট করে রেখেছে। এবং মাঝে বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের আইএসআই খুবই সক্রিয় রয়েছে। ভারত সরকার ওটাকে নেগোশিয়েট করার বা পাল্টা চাল দেওয়ার অনেক কূটনৈতিক কৌশল নিয়েছে। এমনি তো আর শেখ হাসিনা হঠাৎ করে মানুষের সমক্ষে আসেননি বা বাংলাদেশে যাওয়ার ডাক দেননি। এমনি ভারত সরকার ওখানে দীনেশ ত্রিবেদীকে তো পাঠায়নি। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হয়তো সবকিছু খুলে আমি বলতে পারবো না, কিন্তু ভারত সরকারও পাল্টা চাল দিচ্ছে, পাল্টা কৌশল দিচ্ছে। কিন্তু এই নর্থ ইস্টকে নিয়ে শুধু পাকিস্তান কিন্তু ইন্টারেস্টেড না, এখানে চায়নার ভেস্টেড ইন্টারেস্ট আছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট রয়েছে। আমেরিকা চাইছে যে এই অঞ্চলটাকে পুরো ক্রিশ্চিয়ানাইজেশন যদি করে দেওয়া যায়, যদি পুরো সমাজটাই খ্রিস্টান সমাজ হয়ে যায়, তাহলে খ্রিস্টান সমাজ হয়ে গেলে তারা তো হিন্দুর সাথে একাত্মবোধ করবে না, হিন্দুস্তান ভারতের সাথে একাত্মবোধ করবে না, মিশনারির সাথে একাত্মবোধ করবে। ব্যাপটিস্ট মিশনারিগুলোকে আমেরিকা বা ওয়েস্ট কন্ট্রোল করে, ফলে তারা ওদের সঙ্গে বেশি মেলামেশা করবে। এমনিও আমরা যদি আমাদের কাঠামোর দিক থেকে যদি দেখি, তাহলে আমরা নর্থ ইন্ডিয়ার মানুষরা যেমন দেখতে, ওরা একটু অন্যরকম দেখতে। পাহাড়ি মানুষরা যেরকম হন, খানিকটা নেপাল বা আমরা চায়না বলি বা বার্মিজ যে বলি, মানে মঙ্গলয়েড ফিগার, নৃতাত্ত্বিক ভাবে যাদেরকে মঙ্গলয়েড ফিগার বলে, তো ওই জায়গাটাতেও ওরা সুড়সুড়ি দেয় যে দেখো তোমরা ভারতীয়দের মতো দেখতে না। তো বিভিন্ন রকম তাদেরকে চক্রান্ত করা হচ্ছে, বোঝানোর চেষ্টা হচ্ছে। 3টে রাজ্য অলরেডি ক্রিশ্চিয়ান মেজরিটি হয়ে গেছে। তো আমেরিকা চাইছে এখানে তারা যদি তাদের ঘাঁটিটা তৈরি করতে পারে, তাহলে চায়নাকে ট্যাকেল করতে এই মানুষগুলোকে বোড়ে হিসেবে ব্যবহার করবে। চায়না চাইছে যদি এই মানুষগুলোকে আমাদের পক্ষে নিয়ে নিতে পারি, তাহলে ভারতের বিরুদ্ধে অন্যান্য ওদের ইন্টারেস্টে কাজ হবে। এরকমই পাকিস্তান চাইছে যে এই অঞ্চলটাকে আমরা যদি বিচ্ছিন্ন করে দিই, বাংলাদেশ কেটে দিয়ে ভারত যে আমাদেরকে ঘাটা দিয়েছিল, সেই ঘায়ের আমরা বদলা নিতে পারবো। ফলে বিভিন্ন রকমের মানসিকতার মানুষ, বিভিন্ন রকম ইন্টারেস্টের সঙ্গে জড়িত মানুষরা এই অঞ্চলে ঘোরাফেরা করছেন বা এই অঞ্চলে একটা শকুনের দৃষ্টি দিয়ে আছেন। ভারত সরকার সবটাই জানে, ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেক দেশেই সমস্যা থাকে। এর আগেও আমরা দেখেছিলাম গ্রেপ্তার হয়েছিল একেবারে সিআইএর এজেন্ট, সে মণিপুরে গিয়ে ঘোরাঘুরি করছিল, সেখানে গেছে, ছবি তুলেছে, সেখানে গিয়ে অনেক মিটিং টিটিং করেছে। কি উদ্দেশ্য নিয়ে করেছে? সে সিআইএর এজেন্ট, একজন আমেরিকান সেনার কর্মকর্তা, সে নর্থ ইস্টে কেন যাবে? তার নর্থ ইস্টের গিয়ে ঘুরতে পারে, আমি মানলাম। মণিপুরে তো যেই সময় এত গন্ডগোল অশান্তি চলছে, সেখানে গিয়ে এই কুকিদের সঙ্গে মিটিং, তাদের নেতাদের সঙ্গে মিটিং, এটার পেছনে একটা বড় কনস্পিরেসি রয়েছে, বড় চক্রান্ত রয়েছে, বড় ষড়যন্ত্র রয়েছে। কিন্তু ভারত সরকারও তো সব বিষয়গুলোই নজরে রাখে, না হলে তো আর গ্রেপ্তার হতো না। অবশ্যই এটা আপনাদেরও মাথায় রাখতে হবে। আমাদের রাজ্যে বিগত 15 বছর এবং তার আগে 34 বছরে যেভাবে ঘাঁটি গেড়েছিল পাকিস্তানি এজেন্ট থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা, যারা পশ্চিমবঙ্গকে তাদের সেফ হ্যাভেন মনে করত,
তারা কিন্তু এখন আর কেউ সুরক্ষিত নেই, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং সবার উপরে নজর রয়েছে। একটা সুতো ধরে টান দিলেই কিন্তু পুরো গিট খুলে যায়, সঠিক সুতোটা যদি ধরে টান মারা যায়। তো ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা রয়েছে তারা সবাই একসঙ্গে কাজ করছে, রাজ্যের এসটিএফ সবাই একসঙ্গে কাজ করছে। এখন আর ওই বিষয়টা নেই যে পুলিশের সঙ্গে সহযোগিতা করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মমতা না করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী না করেছে, ভাইপো না করেছে, তাই পুলিশ সহযোগিতা করবে না, এরকম আর কিছুই হবে না পশ্চিমবঙ্গে এখন। আর এই বিচ্ছিন্নতাবাদীদের, এই পাকিস্তানি এজেন্ট বলুন, এদের কোনো জায়গা নেই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে, আমাদের আলোচনা ভালো লাগে, অবশ্যই শেয়ার করুন, প্রচুর পরিমাণে লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পলিটিক্যাল ডেলি থেকে পঙ্কজ দাও প্রতিদিন, কিছুদিন হয়তো দাদা ছিল না, সেই জন্য ভিডিও রেগুলার আসেনি, কিন্তু এখন থেকে প্রতিদিন আপনারা আবার পলিটিক্যাল ডেলিতে পঙ্কজ দাকে দেখতে পাবেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে পঙ্কজ দা, আলোচনা করবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।